অন্যান্য দেশ দেখেন যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তাহলে আমরা দেখতে পারবো যে ওই দেশগুলোতে কিন্তু মাস্টার্স 2 বছরের। অপরদিকে ইউকেতে কিন্তু মাস্টার্স হয়ে থাকে মাত্র 1 বছরের। আমরা যদি ইউকেতে না পড়ে অন্য কোনো দেশে পড়ি তাহলে আফটার 2 ইয়ার্স আমার পকেটে কি থাকছে, মানে ইউকেতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে 2 বছর পরে আপনার একদিকে যেমন টপ ক্লাস ইউনিভার্সিটি ডিগ্রি থাকছে, দ্বিতীয় বিষয় হচ্ছে কি আপনার পকেটে কিছু না কিছু সেভিংস থাকছে, তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্সও থাকছে, 1 বছর একটা টপ ক্লাস কান্ট্রি থেকে জব এক্সপিরিয়েন্সটা থাকছে। কিন্তু আপনি যদি অন্যান্য দেশে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে কিন্তু আফটার 2 ইয়ার্স প্রথমত 50-60 লক্ষ বা 70 লক্ষ টাকা টিউশন ফি বহন করা, মানে নিজে ইনকাম করে বহন করাটা 2 বছরে একটু খুবই ডিফিকাল্ট। তাহলে 2 বছর পরে কিন্তু আলটিমেটলি আপনার শুধুমাত্র ডিগ্রিটাই থাকছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকছে না, পকেটে যে সেভিংস থাকার কথা সেটাও কিন্তু থাকছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি একটি কোশ্চেন আমাকে প্রায় সবাই করছেন, সেটি হচ্ছে গিয়ে যে ভাইয়া 2025 সালে এসে বা এ বছর আমাদের জন্য বাহিরে যেতে চাইলে কোন দেশটি ভালো হতে পারে বা আমাদের জন্য বেস্ট দেশ কোনটি হবে। আসলে কোন কান্ট্রিটি বেস্ট অপশন হতে পারে সেটি আসলে কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আপনার স্টুডেন্ট প্রোফাইল, একাডেমিক প্রোফাইল, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা, এই সকল বিষয়ের উপর নির্ভর করে একটি দেশ আসলে কোন দেশটা আপনার জন্য পারফেক্ট হতে পারে সেটি নির্ভর করে। বাট স্টিল যারা প্রকৃতপক্ষে জেনুইন স্টুডেন্ট বা যারা প্রকৃতপক্ষেই চান যে ভাই আমি বাইরে যেতে চাই, অবশ্যই আমার সেটেলমেন্ট একটা টার্গেট আছে, বাট স্টিল আমি চাই যত কষ্টই হোক যত পরিশ্রমী হোক আমার জন্য একটা ফরেন ডিগ্রি থাকে, আমি একটা টপ ক্লাস ইনস্টিটিউশন বা একটা টপ ক্লাস ডিগ্রিটা আমি নিতে চাই। তো যাদের প্রকৃতপক্ষে এই ধরনের আগ্রহ আছে বা এই ধরনের চিন্তাভাবনা আছে তাদের জন্য 2025 সালে এসেও যেটা বেস্ট কান্ট্রি হতে পারে সেটি হচ্ছে গিয়ে আসলে ইউকে। এখন অনেকে বলবেন যে ভাইয়া ইউকেতে তো পিআর নেই, ইউকেতে তো জব অপরচুনিটিস নেই, এটা সেটা বহুত কিছু। তা আমার তাদের কাছে কোশ্চেন থাকে যে ভাইয়া ইউকেতে যদি জব অপরচুনিটিস না থেকে থাকে তাহলে এই যে বাংলাদেশ থেকে প্রতি বছর 5,000, 6,000 বা তারও বেশি স্টুডেন্ট পড়তে যাচ্ছে, তো তারা কি কেউ না খেয়ে রাস্তাঘাটে ঘুমাচ্ছে বা বরফ খেয়ে বাঁচতেছে, আইস খেয়ে বাঁচতেছে, এই ধরনের কোনো সিচুয়েশন কি আছে? আসলে নেই। প্রকৃতপক্ষে আপনি যখনই একটা বাহিরে পড়তে যাচ্ছেন, একটা বাহিরের কান্ট্রিতে পড়তে যাচ্ছেন, তখন কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনাকে কিছু প্রবলেম ফেস করতেই হবে, বিকজ ওখানকার নতুন এনভায়রনমেন্ট, মানুষজন নতুন, পরিবেশ নতুন, কালচারটা নতুন, ভাষাটার ক্ষেত্রেও যথেষ্ট একটু প্রবলেম থাকে, তাই না? তো এই সকল বিষয় মিলে ইনিশিয়ালি আপনি যে দেশেই যান না কেন, ইনিশিয়ালি কিন্তু আপনাকে একটা ডিফিকাল্টিস ফেস করতেই হবে, হ্যাঁ। কিন্তু যখন আপনার 1-2 মাস চলে যাবে, যখন আপনি এইগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তখন দেখবেন যে আলটিমেটলি প্রবলেমগুলো সলভ হয়ে আসতেছে। আরেকটা বিষয় এই যে আমরা যদি দেখে থাকি গত বেশ কয়েক বছর ধরে ইউকেতে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, তো তার মধ্যে কতজন দিন শেষে বা 2 বছর 3 বছর শেষে দেশে ফেরত আসছে, সংখ্যাটা নেই বললে চলে। 2-1 জন খুবই কম, তাও তারা হয়তো বা ডিগ্রিটা কমপ্লিট করেনি, মূলত পড়াশোনা করতে গিয়েছে কিন্তু পড়াশোনা কমপ্লিট করেনি। আসলে ইউকে এমন একটি দেশ যেখানে আপনার প্রচুর অপরচুনিটিস আছে, জব থেকে শুরু করে ভবিষ্যৎ পিআর, কিন্তু আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন, মানে আপনি ডিগ্রির উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাকে ওই ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। ইউকে পড়াশোনাটাকে মারাত্মক ভ্যালু দেয়। তো এখন কথা হচ্ছে যে আসলে ইউকে যে আমি বেস্ট কান্ট্রি বললাম, কেন ইউকে ইজ দ্য বেস্ট কান্ট্রি? সো আমরা যদি এটা বুঝতে চাই তাহলে আমাদেরকে 3টি বিষয়ের উপর ভিত্তি করে এটি বুঝতে হবে। প্রথমত, এক, কম্প্যারিজন, মানে ইউকের সাথে অন্যান্য দেশ, অন্যান্য ইংলিশ স্পিকিং দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর সাথে একটা কম্প্যারিজন করতে হবে। নাম্বার 2, আপনার ডকুমেন্টেশন বা হ্যাসেল, আসলে কতটুকু ডকুমেন্টেশনের কী হ্যাসেল পোহাতে হয়। নাম্বার 3, আপনার হচ্ছে গিয়ে ভিসা রেশিও কেমন বা ডিগ্রির ভ্যালুটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি। সো আপনি যদি কম্পেয়ার করতে চাই, আপনি যদি প্রথমত অন্যান্য দেশ দেখেন যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তাহলে আমরা দেখতে পারবো যে ওই দেশগুলোতে কিন্তু মাস্টার্স 2 বছরের। অপরদিকে ইউকেতে কিন্তু মাস্টার্স হয়ে থাকে মাত্র 1 বছরের। মানে আমরা যদি দেখি যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার যে সকল ইউনিভার্সিটি টপ র্যাঙ্কটা আছে, মানে 1 থেকে 500 বা 500 থেকে 1000 র্যাঙ্কিংয়ের মধ্যে যে সকল ইউনিভার্সিটি আছে, আমরা যদি এই সকল ইউনিভার্সিটিতে পড়তে চাই তাহলে কিন্তু আমাদের কস্টিং হবে কমপক্ষে 2 বছরে 50 থেকে 60 লক্ষ টাকা। এটা মিনিমাম কস্ট মাস্টার্স কমপ্লিট করতে, যেহেতু এই সকল দেশের মাস্টার্স হয়ে থাকে 2 বছরের।
কিন্তু আপনি যদি ইউকেতে পড়েন তাহলে সেম র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনার কস্টিং হবে 20 থেকে 25 লক্ষ টাকা, কারণ ইউকেতে যেহেতু মাস্টার্স হয়ে থাকে মাত্র 1 বছর। তাহলে আমরা যদি এখানে সেভিংসটা চিন্তা করি যে আসলে আমার ইউকেতে পড়ার ফলে কি হচ্ছে, আর আমরা যদি ইউকেতে না পড়ে অন্য কোনো দেশে পড়ি তাহলে আফটার 2 ইয়ার্স আমার পকেটে কি থাকছে। ফর এক্সাম্পল, আপনি যদি ইউকেতে পড়েন তাহলে শুধুমাত্র টিউশন ফি থেকে আপনার সেভিংস হচ্ছে প্রায় 20 থেকে 25 বা 30 লক্ষ টাকা, যেহেতু অন্যান্য দেশে মাস্টার্স করতে 2 বছরে প্রায় 50-60 লক্ষ টাকা লেগে যায়। দ্বিতীয় বিষয়, আপনি যেহেতু মাস্টার্স 1 বছরে কমপ্লিট করছেন, দ্যাট মিন্স আপনি জব সেক্টরে কিন্তু 1 বছর আগেই ইন করবেন। সো আপনি যদি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে 1 বছর আগেই জবে ঢুকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমপক্ষে আমরা আশা করতে পারি 1 বছরে কিন্তু 20-25 লক্ষ টাকার মতো একটা সেভিংস থাকার কথা, রাইট? সো দেখা যাচ্ছে আফটার 2 ইয়ার্স, মানে ইউকেতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে 2 বছর পরে আপনার একদিকে যেমন টপ ক্লাস ইউনিভার্সিটির ডিগ্রি থাকছে, দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনার পকেটে কিছু না কিছু সেভিংস থাকছে, তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্সও থাকছে, 1 বছর একটা টপ ক্লাস কান্ট্রি থেকে জব এক্সপিরিয়েন্সটা থাকছে। কিন্তু আপনি যদি অন্যান্য দেশে এই সেম র্যাঙ্কিং মানে 1 থেকে 500 বা 1000 র্যাঙ্কিংয়ের কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান, তাহলে কিন্তু আফটার 2 ইয়ার্স প্রথমত 50-60 লক্ষ বা 70 লক্ষ টাকা টিউশন ফি বহন করা, মানে নিজে ইনকাম করে বহন করাটা 2 বছরে একটু খুবই ডিফিকাল্ট। তারপরে আমি ধরে নিচ্ছি যে আপনি পারলেন, কেমন? তাহলে 2 বছর পরে কিন্তু আলটিমেটলি আপনার শুধুমাত্র ডিগ্রিটাই থাকছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকছে না, পকেটে যে সেভিংস থাকার কথা সেটাও কিন্তু থাকছে না। এরপরে আসি ডকুমেন্টেশনের যে ব্যাপারটা বা হ্যাসেলের যে ব্যাপার। আপনি যদি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার লাগে বাঞ্চ অফ ডকুমেন্টস, লাইক আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হয়, একটা সলভেন্সি থাকতে হয় যেটার মেয়াদ হতে হয় 4 থেকে 6 মাস, পাশাপাশি প্রুফ অফ ফান্ড, সোর্স অফ ফান্ড, প্রপার্টি ভ্যালুয়েশন, টিন, ট্যাক্স, লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে বিজনেস, বাবা যদি বিজনেস করে থাকে বিজনেস ট্রেড লাইসেন্স, বিজনেস অ্যাকাউন্ট, আপনি যদি জব করে থাকেন স্যালারি স্টেটমেন্ট, তারপর হচ্ছে গিয়ে কোম্পানি অডিট রিপোর্ট, এগুলো কিন্তু বহুত কিছু থাকতে হয়, রাইট? কিন্তু আপনি যদি ইউকেতে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টেশনের কোনো ঝামেলা থাকে না বললেই চলে, কারণ ইউকেতে শুধুমাত্র 30 থেকে 32 লক্ষ টাকা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেই চলে, এবং যেটার মেয়াদ হতে হয় মাত্র 28 দিন বা আমরা বলতে পারি 1 মাস। এরপরে আসি যেটা বড় কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে ভিসা রেশিও। আপনি যদি এই মুহূর্তে এসে অন্যান্য দেশে অ্যাপ্লিকেশন করেন, ইউএসএ, কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রিজ দু একটা বাদে, সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিওটা খুবই কম। কিন্তু ইউকেতে কিন্তু এই মুহূর্তে ইংলিশ স্পিকিং দেশগুলোর মধ্যে সব থেকে বেশি ভিসা দিচ্ছে, লাইক ভিসা রেশিও আমরা বলতে পারি 95%। সো আমরা যদি এই বিষয়গুলো চিন্তা করি এবং দ্রুত প্রসেস করতে চাই, দ্রুত একটা দেশে যেতে চাই যে দেশের ডিগ্রির ভ্যালুটা খুবই ইম্পর্ট্যান্ট পাবে, কারণ আপনি যদি দেখেন ইউকের ডিগ্রিটা আসলে ভ্যালুটা এমন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, আপনি যদি ভবিষ্যতে ইউরোপেও শিফট হতে চান তাহলে কিন্তু আপনি ইউকের ডিগ্রি দিয়ে ইউরোপেও শিফট হতে পারবেন, বিকজ ইউরোপের জব মার্কেটেও কিন্তু ইউকের ডিগ্রির প্রচুর ভ্যালু আছে। সো এই সকল বিষয়, ডকুমেন্টেশনের বিষয় এবং কম্প্যারিজন যদি আমরা অন্য দেশের সাথে করি, ডিগ্রির যে মেয়াদ বা সময়, হ্যাঁ, বা কস্টিংয়ের কথা চিন্তা করি, এই সকল বিষয় চিন্তা করলে আপনার ইউকে স্টিল 2025 সালে হবে বেস্ট অপশন। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু খরচ আছে, ইনিশিয়াল ইউকের কস্টিংটা একটু বেশি হয় যেহেতু ওখানে হেলথ ইন্স্যুরেন্স ফি পে করতে হয়, এম্বাসি ফিটা একটু বেশি, বাট স্টিল হেলথ ইন্স্যুরেন্স কিন্তু বেনিফিটটাও অনেক। যেমন আমাদের এক স্টুডেন্ট, সে ইউকেতে যাওয়ার পর তার ক্যান্সার ধরা পড়ে। সো ক্যান্সার ধরা পড়ার পর তার কিন্তু প্রায় ওখানে ইউকের টাকা, বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি, প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা লেগে যায় তার এই ক্যান্সার ট্রিটমেন্ট করতে, যেটা কিন্তু ইউকে গভর্নমেন্ট সম্পূর্ণ বহন করেছিল, কারণ যেহেতু তার হেলথ ইন্স্যুরেন্স করা ছিল। সো আশা করি উত্তরটি পেয়েছেন। এখন আসি ইউকেতে অ্যাপ্লিকেশন করতে গেলে সাধারণত কী কী ডকুমেন্টেশন, মানে ইউনিভার্সিটি বরাবর অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এটা আসলে আপনি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে, মানে ভার্সিটি বরাবর অ্যাপ্লিকেশন করতে গেলে যে প্রসেসটা হয় ইউকেতেও নিয়ারলি সেম। মানে আপনার অন অ্যান অ্যাভারেজ যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে গিয়ে আপনার অল অ্যাকাডেমিক ডকুমেন্টস, লাইক আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর সার্টিফিকেট, মার্কশিট, কারো যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে মাস্টার্সের সার্টিফিকেট, মার্কশিট, তারপর হচ্ছে 2 কপি রিকমেন্ডেশন লেটার ফ্রম ইউর ডিপার্টমেন্ট, টিচার্স, 2 কপি আপনি টিচারের কাছ থেকেও নিতে পারেন, আবার আপনি একটা জব থেকে একটা টিচারের কাছ থেকেও নিতে পারেন, সেটাও গ্রান্টেড হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস, এরপর হচ্ছে গিয়ে আপনার এমওয়াই বা আইএলটিএস, বা কারো যদি ডুওলিঙ্গো থাকে সেক্ষেত্রে ডুওলিঙ্গো। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া এমওয়াইটা কি? এমওয়াই হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দ্যাট মিনস অল দি ক্লাসেস, লেকচার্স, প্রেজেন্টেশনস অর হোয়াট
ওয়ার থট ডিউরিং ইউর ব্যাচেলর ওয়ার থট ইন ইংলিশ। সো ব্যাপারটা হচ্ছে কি আপনি ব্যাচেলর যা কিছুই পড়েছেন না কেন সেটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পড়েছেন, এই ধরনের একটা সার্টিফিকেট লাগবে। এগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে দিচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে তো দিচ্ছেই, কেমন। সো এবং বর্তমান ইউকেতে কিন্তু অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্ট করছে, আবার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এমওআই তো অ্যাকসেপ্ট করছেই। সো অনেকে এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে এমওআই সাধারণত লাস্ট 5 ইয়ার্সেরটা বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে। আমরা ভবিষ্যতে অন্য কোনো একটা ভিডিওতে কোন কোন ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করছে, কোন কোন ইউনিভার্সিটি আইএলটিএস অ্যাকসেপ্ট করছে, কোন কোন ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো এই স্টেপ হলো এটাই, আপনি এই সকল ডকুমেন্টস যেটা আমরা মেনশন করলাম এগুলো দিয়ে আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর ভার্সিটি থেকে আপনার অফার লেটার আসবে। অফার লেটার আসার পর কিছু ইউনিভার্সিটি আছে যেখানে পেমেন্ট করতে হয় বিফোর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, মানে একটা ওদের এখানে একটা ক্যাশ ইন্টারভিউ বলে, ইন্টারভিউটা দিতে হয় ভার্সিটির আন্ডারে। সো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ইন্টারভিউ দেওয়ার পূর্বেই টিউশন ফি পেমেন্ট করতে হয়, আবার কিছু ইউনিভার্সিটি আছে ইন্টারভিউ দেওয়ার পরে টিউশন ফি পেমেন্ট করতে হয়। তবে এই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই, কজ যেটাই হোক না কেন আপনার যদি ইন্টারভিউ আপনি খারাপ করেন বা দিন শেষে ভিসার ক্ষেত্রে যদি আপনার রিফিউজাল আসে, ইউনিভার্সিটিগুলো কিন্তু টিউশন ফি ফেরত দিয়ে দেয়, মানে উইদিন 4 উইক্সের মধ্যে আপনি টিউশন ফি ফেরত পাবেন। সো টিউশন ফি পেমেন্ট করার পর আপনি ইন্টারভিউ দেবেন ভার্সিটি বরাবর। সেক্ষেত্রে আমাদের পেনম্যান টিম রয়েছে, আমি ব্যক্তিগতভাবে রয়েছি আপনাকে ইন্টারভিউ ট্রেনিংয়ের জন্য প্রিপারেশন করানো, লাইক কী কী কোশ্চেন করতে পারে, কীভাবে অ্যান্সার করতে হবে, আপনার ওয়ে অফ টকিংটা কেমন হওয়া প্রয়োজন, আপনার কী কী বিষয়গুলো রিসার্চ করা প্রয়োজন, কোন কোন পয়েন্টগুলো তুলে ধরলে আপনার অ্যান্সারটা ইউনিক হবে, রিয়েলিস্টিক হবে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। এবং আমাদের স্টুডেন্ট আমাদের গাইডলাইন্স নিয়েছে, মানে 3 থেকে 5টি সেশন আমাদের সাথে করেছে, কিন্তু ফলাফল নেগেটিভ এসছে এরকম কিন্তু হিস্ট্রি নেই বললেই চলে। সো এরপর যখন আপনার ইন্টারভিউ পাস চলে আসবে তারপরে আপনি হেলথ ইন্স্যুরেন্স ফি পে করবেন। এটা ডিপেন্ড করে, এক এক সময় এক এক রকম হয়ে থাকে, মূলত 778 পাউন্ড হয়ে থাকে। সো এই টিউশন ফিটা পাউন্ডের উপর নির্ভর করে কমে বাড়ে, আই মিন হেলথ ইন্স্যুরেন্স ফিটা। এরপরে এম্বাসি ফি পে করতে হয় 400 সামথিং পাউন্ড, এটাও পাউন্ড রেটের উপর ভিত্তি করে কমে বাড়ে। এরপরে আপনাকে একটা মেডিকেল টেস্ট করতে হবে, টিবি টেস্ট বলে থাকি আমরা। সো টিবি টেস্ট করার পর আপনি এম্বাসিতে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, বা ভিসা অ্যাপ্লিকেশন যেটাকে বলে, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি 2-1 দিনের মধ্যে ডেট পাবেন এবং তারপর বায়োমেট্রিক দিয়ে আপনি ভিসার জন্য অপেক্ষা করবেন। তবে এই মুহূর্তে 2025 সালে এসে ইউকে ভিআই বা ইউকে এম্বাসি কিন্তু ইন্টারভিউ নিচ্ছে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা ইন্টারভিউ, আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ নিচ্ছেও না। সেই ক্ষেত্রেও টেনশনের কোনো কারণ নেই। এম্বাসিতে কী কী কোশ্চেন করতে পারে, কীভাবে অ্যান্সার করতে হবে, আপনার ওয়ে অফ টকিংটা কেমন হতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হতে হবে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন হতে হবে, আপনার স্পন্সর ডিটেলসটা আপনি কীভাবে সাজাবেন, কীভাবে সাজালে আপনার অ্যান্সারগুলো ইউনিক হবে এবং যেটা বললাম রিয়ালিস্টিক হবে, রিসার্চ বেসড হবে, মনে হবে যে না আপনি জেনুইন একজন স্টুডেন্ট। সেক্ষেত্রে আমাদের টিম বা আমি ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতা করব এবং ইনশাল্লাহ আমাদের সাথে সেশন করলে তো ভিসা রিফিউজের চান্সটা নেই বললে চলে ইনশাল্লাহ, যদি সব কিছু সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম যে কেন ইউকে বেস্ট অপশন হতে পারে এবং ইউকের প্রসেসটা কী। পরবর্তী ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ কোনো ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউকে ভিসা ইন্টারভিউ সংক্রান্ত বা যে কোনো বিষয় সংক্রান্ত, ইউএসএ হোক ইউকে হোক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে একটা সাম্যক ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।